আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে 3। আমরা আজকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রিভিশন করব, ঠিক আছে? ওকে, প্রথমে এই প্রশ্নটা আমরা রিভিশন করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেক সময় সংক্ষিপ্ত হিসেবে আসে, অনেক সময় কি রচনামূলক হিসেবে আসে, ঠিক আছে? ওকে, তোমরা যদি সাম্প্রতিক সময়ে বোর্ড প্রশ্নগুলো দেখো তাহলে এই প্রশ্নটা অবশ্যই দেখবা রচনামূলক হিসেবে এসেছে, কয়েকবারই এসেছে। ওকে, আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বলতো? বলছে 3x² মাইনাস হচ্ছে kx প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান কত? একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান কত? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে, দেখো আমার তো k এর মানটাই বাইর করতে হবে, ঠিক না? তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে এই সমীকরণটা তুমি লিখবা, প্রথম কাজ, ঠিক না? আমি সমাধান করতেছি, দেখো এই যে সমাধান করতেছি। আমার প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটা লিখবো, প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা আমার কাছে দেওয়া আছে প্রশ্নে, যেটা দেওয়া আছে আর কি। কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ হচ্ছে 3x² মাইনাসের হচ্ছে kx প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0, এই সমীকরণটা দেওয়া আছে, ঠিক না? আচ্ছা, এবং এটা যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার দুটি মূল থাকবে স্বাভাবিক, ঠিক না? হ্যাঁ, কিন্তু মূল কিন্তু প্রশ্নে দেওয়া নাই, জাস্ট একটা কথা বলা আছে যে এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ। যেহেতু মূলগুলা দেওয়া নাই, মূলগুলো আমার কি করতে হবে? ধরে নিতে হবে। এবং কিভাবে ধরবা? তাদের এই শর্ত অনুযায়ী ধরতে হবে, মানে একটি মূল অপরটির 3 গুণ, ঠিক না? তার মানে হচ্ছে ধরি একটি মূল, প্রথমে একটি মূল ধরি একটি মূল আলফা ধরলাম, তাহলে একটি মূল অপরটির 3 গুণ। এই কথার মানে হচ্ছে একটি মূল যদি তুমি আলফা ধরো তাহলে অপর মূলটা হবে 3 আলফা, মানে 3 গুণ হবে আর কি, বুঝছো কথা? বা একটি মূল যদি তুমি বিটা ধরতা তাহলে অপর মূল কি হইতো? 3 বিটা হইতো আর কি, ঠিক আছে? তাহলে সুতরাং অপর মূল কত হবে বলো তো? 3 আলফা হবে, এটাই তো বলছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা মূলদ্বয়ের যোগফল করব। কি করব? মূলদ্বয়ের যোগফল করব। মূলদ্বয়ের তুমি যোগফল করো। মূলদ্বয়ের যোগফল মানে কি? আলফা যোগ হচ্ছে 3 আলফা ইকুয়াল, মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। মূলদ্বয়ের যোগফল সমান সূত্র কি? মাইনাস বি বাই এ। তাহলে বা আমরা লিখতে পারি 3 আলফা আর আলফা কয়টা হলো বলো তো? 4 আলফা, ঠিক না? হ্যাঁ, তাহলে মাইনাস আছে, মাইনাসটা রইলো। বি মানে কি বলো তো? বি মানে হচ্ছে এক্স এর সহগ। এক্স এর সহগ কে আছে বলো তো? মাইনাসের কে আছে। কে আছে বলো তো? মাইনাসের কে। এ মানে কি বলো তো? এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত আছে? 3 আছে, এই যে 3 দিলাম, ঠিক আছে কথা? হ্যাঁ, তাহলে 4 আলফা ইকুয়াল আমি লিখতে পারি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে। প্লাস তো দেওয়ার দরকার নাই, শুধু কি থাকবে? কে বাই 3 থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা কাজ করতে পারি ইচ্ছা করলে, দেখো দেখো আমরা কি করতে পারি, বা আমি এই জায়গায় শুধু আলফাটাকে রেখে দিলাম, আর আমি 4 কে যদি এই পাশে ট্রান্সফার করি, 4 এই পাশে গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে, মানে হচ্ছে কে বাই 3 এর সাথে কি হবে? 4টা কি হবে? ভাগ হবে, এইভাবে ভাগ হবে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে বা আমি লিখতে পারি আলফা ইকুয়াল কে রইলো, এই যে কেটাকে লিখলাম, দেখছো? এখন কেটাকে না, শুধু কে বাই 3টাকে লিখলাম। আমি কি লিখলাম? কে বাই 3 কে লিখলাম, ঠিক আছে? কে বাই 3 কে লিখলাম। এখন এই ডিভাইডের চিহ্নটাকে আমি গুণ করব। গুণ করলে কি হবে? এর নিচে মনে হয় কিন্তু একটা 1 আছে, 4 এর নিচে মনে হয় কি আছে? একটা 1 আছে, তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে কি 1 উপরে যাবে আর 4 কোথায় আসবে? নিচে আসবে। সুতরাং আলফা সমান সমান আমরা কি লিখবো বলতো? আলফা সমান সমান আমরা লিখবো কত বলতো? কে বাই কত? 3 4 হচ্ছে 12, এরকম না? হ্যাঁ, এরকম রইলো। এখন তুমি মূলদ্বয়ের কি করো? গুণফল করো। মূলদ্বয়ের কি করবা? গুণফল করবা। আচ্ছা, মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে কি বলতো? আলফা ইনটু হচ্ছে কত? 3 আলফা, এই দুটি মূলের গুণফল, ঠিক না? হ্যাঁ, তাহলে গুণফল সমান সূত্র কি? সি বাই এ, এরকম সূত্র, ঠিক কিনা? হ্যাঁ, এরকমই তো সূত্র। তাহলে আমরা লিখতে পারি 3 আলফা স্কয়ার, এই 3 তো 3 রইলো, আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার। ওকে, সি মানে কি? এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ কত আছে? 4, তাহলে সি এর জায়গায় বসাবা 4। এ মানে কি? এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত আছে? 3 আছে, তাহলে তুমি বসাবা এর জায়গায় 3। তাহলে তুমি আসলে কি পাচ্ছ বলো তো? তুমি পাচ্ছ এরকম, দেখো, যে আলফা স্কয়ার সমান সমান তুমি পাচ্ছ, এই 3টাকে এই পাশে নিলে কেমন হবে বলো তো? এই 3টাকে যদি তুমি এই পাশে ট্রান্সফার করো তাহলে কেমন হবে বলো তো? 4/3 এর সাথে কেমন হবে? 3 ভাগ হবে, ঠিক না? 3 এই পাশে গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি এমন, দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এমন যে আলফা স্কয়ার ইকুয়াল, আমরা একটা কাজ করতে পারি, 4/3টাকে লিখলাম। এখন এই ডিভাইডের চিহ্নটাতে তুমি কি করবা? গুণ করবা। গুণ করলে কি হবে? নিচের ভগ্নাংশ, মানে কি 3 নিচে মানে কি আছে? একটা 1 আছে, তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, মানে কি 1 উপরে উঠবে, 3 নিচে আসবে। তাহলে তুমি আসলে পাচ্ছ আলফা স্কয়ার ইকুয়াল পাচ্ছ, দেখো 1 আর 4 গুণ করলে হবে 4, আর 3 3 কে কত হবে? 9 হবে। এখন তুমি আর একটা কাজ করো, তুমি
এই আলফা স্কোয়ার দরকার নাই, তুমি আলফার মানটা বাহির করো, জাস্ট আলফার মানটা বাহির করো। তাহলে আলফার মানটা বাহির করার জন্য কি করতে হবে, স্কোয়ারটাকে আউট করতে হবে, মানে কি উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এমন হবে আর কি 4/9। তাহলে আমি আসলে পাচ্ছি, সুতরাং আলফা সমান সমান কি পাচ্ছি, দেখো স্কোয়ার রুটে কাটা যাবে, শুধু আলফা থাকবে, আর এই রুট 4/9 মানে কি রুট ওভারটা 4 এর উপর আছে, রুট ওভারটা 9 এর উপর আছে, তাহলে ঠিক না? হ্যাঁ, তাহলে রুট 4 মানে হচ্ছে আসলে 2 আর রুট 9 মানে কত বলতো 3। তাহলে আলফার মানটা কত বলতো 2/3। তাহলে আমি যদি বাকিটুকু কাজ এই পাশে করে দেই, এই বাকিটুকু কাজ আমি একটা কাজ করব, এটাকে যে আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণ দিব, এটাকে কয় নাম্বার সমীকরণ দিব, এটাকে 2 নাম্বার সমীকরণ দিব, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি দেখো আলফা সমান সমান কি পাইছি, k/12 পাইছি, আবার আলফা সমান সমান এই পাশে কি পাইছি 2/3 পাইছি। তাহলে কি আমি বলতে পারি না, দেখো এটাও আলফার মান, এটাও আলফার মান, 2/3 আলফার মান, k/12 কার মান, আলফার মান। তার মানে যে এটাও যেহেতু আলফার মান, এটাও যেহেতু আলফার মান, তাহলে আমরা কি বলতে পারি 1 নং আর 2 নং কি হবে, সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 1 নং ও 2 নং হতে, মানে কি এটাও তো আলফার মান, এটাও কিন্তু আলফার মান, তাহলে কি হবে এটা আর এটা কি হবে, সমান হবে, যেহেতু একজনের মান দুটি, ঠিক না? এই দুইটা মান সমান হবে, মানে কি k/12 সমান তুমি লিখতে পারবা 2 কত লিখতে পারবা 3 লিখতে পারবা, ঠিক আছে কথা? হ্যাঁ, এখন তুমি আর গুণন করো, তাহলে 3 আর k গুণ করলে হবে 3k, আর 12 আর 2 গুণ করলে 12 দোকানে 24। তাহলে তুমি আসলে পাচ্ছ কে এর মান তোমার দরকার, ঠিক না? তোমার কিন্তু আসলে লক্ষ্য ছিল কি কে এর মানটাই দরকার, ঠিক না? এরকম লক্ষ্য ছিল না? হ্যাঁ, তাহলে কেটাকে রেখে দিলাম, 3 কে এই পাশে ট্রান্সফার করো, তাহলে 24 বাই কত হবে বলো তো 3 হবে। তাহলে সুতরাং কে এর মান কিন্তু তুমি পেয়ে গেছো খুব সহজে, 3 8 কত 24, মানে কি কে এর মান কত 8। এটা হচ্ছে তোমার আনসার, বুঝছো কথা? এটা হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে এখন আমরা যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এই দেখো এই অঙ্কটা সমাধান করব, কথা বুঝছো? হ্যাঁ, কি অঙ্ক কি বলছে, পি এর মান কত হলে 4p + 5 × x² + 4px + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। মানে কি পি এর মানটা আমার নির্ণয় করতে হবে আর কি। নির্ণয় করার জন্য একটা পি এর মান নির্ণয় করতে হবে, কোথা থেকে, এই সমীকরণ থেকে। এবং কি বলছে, এই সমীকরণটা কি হবে, বাস্তব ও সমান হবে। ভাই দেখো তো সমান কথা উল্লেখ আছে কিনা, হ্যাঁ সমীকরণটা কি হবে, সমান হবে। সমীকরণ যদি সমান হবে বলে তাহলে তুমি b² - 4ac = 0 এই সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। তুমি অবশ্যই বুঝে গেছো, ঠিক না? যেহেতু সমান হবে, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মানে কি সমান হবে, মূলদ্বয় কি হবে, সমান হবে কথা বলছে, মানেই হচ্ছে b² - 4ac = 0 এই সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এবং পি এর মানটা তুমি পেয়ে যাবা, এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই সূত্রটা অ্যাপ্লাই করবা এই অঙ্কের মধ্যে, তারপর তুমি কি পাবা, পি এর মান পেয়ে যাবা, ঠিক না? এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, বুঝবা কিভাবে, এই মূলদ্বয় সমান হবে বলছে এই জন্য বুঝছি আমরা, ঠিক না? হ্যাঁ, তাহলে তুমি সমাধানটা শুরু করো, সমাধানটা এইভাবে করবা, তুমি লিখবে প্রথমে প্রদত্ত সমীকরণ। আচ্ছা, প্রদত্ত সমীকরণটা কত বলতো, 4p প্লাস হচ্ছে 5, তারপর আছে কি বলতো x² আছে, তারপর প্লাস আছে 4px প্লাস আছে কত 4 = কত 0 আছে, এমন আছে না? হ্যাঁ, এমন আছে। আচ্ছা, তাহলে যেহেতু মূলদ্বয় সমান হবে, তার মানে কি এই সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে, ঠিক না? তাহলে আমি এখানে আমার কি লাগবে, এই সূত্রটা অ্যাপ্লাই করলে, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার b এর মান দরকার, a এর মান দরকার, c এর মান দরকার, এই তিনটা মান দরকার। আচ্ছা, b মানে কি বলতো x এর সহগ কত আছে 4p আছে, তাহলে আমি b সমান সমান আমি কি লিখবো 4p লিখবো, x এর সহগ হচ্ছে 4p। আর a মানে কি বলতো x² এর সহগ কত আছে বলতো 4p প্লাস আছে কত 5, ঠিক না? আর c মানে কি x বর্জিত পদ কত আছে বলতো 4 আছে। তাহলে আমরা কি লিখবো, সুতরাং b² - 4ac = কত 0 লিখবো, ঠিক না? এটা লিখবো। আচ্ছা, তাহলে বা আমরা এখন কি করব, b এর মান কত বলতো 4p, এই দিলাম 4p, উপরে যে স্কয়ার আছে তাহলে উপরে কি করতে হবে, স্কয়ার করতে হবে, -4 আছে 4 হইলো, এর মান কত, এর মান হচ্ছে দেখো 4p প্লাস হচ্ছে 5, এর মান এই যে এর মান হচ্ছে এটা, ঠিক না? বসাইলাম। আর c এর মান কত, c এর মান হচ্ছে 4, এই যে 4 বসাইলাম = হচ্ছে 0। তাহলে কি হবে, এই স্কয়ারটা 4 এর উপর আছে, স্কয়ারটা p এর উপর আছে, তাহলে 4 স্কয়ার মানে কত হবে 16, আর p এর উপরে স্কয়ার আসলে হবে 16 p স্কয়ার, ঠিক না? আর মাইনাস আছে, মাইনাসটা দিলাম। তুমি এক কাজ করো, 6 ছাড়া কত হবে 16, আচ্ছা আমি একটু ভেঙে করি, 6 ছাড়া 16 সাথে 4p প্লাস 5 আপাতত এভাবে গুণ আকারে থাকুক, ঠিক না? = 0। তাহলে বা 16p স্কয়ার মাইনাস, দেখো এখন আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করতে হবে। দেখো 16 এর সাথে 4 16 কত বলো তো, 4 16 কত,
অথবা এই অঙ্কটা তুমি এইভাবে সমাধান করে ফেলতে পারো, ইচ্ছা করলে তুমি এটা এই লাইনটা না লিখে তুমি আরেকটা কাজ করতে পারো, খুব সহজ হবে। তাহলে তুমি কি করতে পারো, উভয় পক্ষকে মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষকে 16 দ্বারা ভাগ করো। কারণ দেখো এই পাশেও 16 আছে, এই জায়গায় কি আছে 16 আছে, তাহলে 16 দ্বারা কি করে দাও, ভাগ করে দাও। তাহলে ছোট হবে, মানগুলো ছোট হয়ে আসবে, হ্যাঁ সহজ হবে। 16 দ্বারা ভাগ করবো মানে কি, আমি এইটাকেও 16 দ্বারা ভাগ করবো, এই জিনিসটাকেও 16 দ্বারা ভাগ করবো, জিরোকেও 16 দ্বারা ভাগ করবো মনে মনে, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো 16 দ্বারা যদি এই যে 16 দ্বারা যদি 16 পি স্কোয়ারকে ভাগ করি, তাহলে 16 দ্বারা ভাগ করলে কি 16 16 কাটা যাবে, শুধু কি থাকবে পি স্কোয়ার থাকবে, মাইনাস এই জিনিসটাকে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে 16 16 কাটা যাবে, শুধু কি থাকবে বলতো 4p প্লাস কি থাকবে বলতো 5 ইকুয়াল কত বলতো, জিরোকে 16 দ্বারা ভাগ করলে কি হয়, জিরো হবে। জিরোকে কোন কিছু দ্বারা ভাগ করলে কি হয়, জিরোই হবে। তাহলে আমরা লিখতে পারি এরকম যে উভয় পক্ষকে কি করছি ভাই, 16 দ্বারা কি করছি, ভাগ করে, ঠিক না, ভাগ করে নিছি, ঠিক না? ওকে, আচ্ছা তাহলে আমরা এরকম লিখতে পারি পি স্কোয়ার মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাসের হবে 4p মাইনাসের হবে 5 ইকুয়াল হচ্ছে 0, ঠিক না? এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, কি করবো, মিডল টার্ম করবো। এই 4pটাকে ভেঙে ফেলো, কিভাবে ভাঙবা, 4pটাকে ভেঙে দুটি সংখ্যা বানায় ফেলো। কিভাবে কিভাবে ভাঙবা বলো তো, এভাবে ভাঙবা। দেখো আমি লিখলাম 5p, তারপর লিখলাম প্লাস একটা p, দেখো তারপর -5 ইকুয়াল হচ্ছে 0। দেখো 4pটাকে ভেঙে আমি দুইটা সংখ্যা লিখছি, দেখো এই দেখো মাইনাসের 5p লিখছি, প্লাসের p লিখছি, তাহলে কি মাইনাসের 5টা থেকে প্লাসের একটা p চলে গেলে কিন্তু মাইনাসের 4টা p হয়, ঠিক না? এই সংখ্যাটা কেমন ভাবে ভাঙতে হবে যেন তাদেরকে যোগ বিয়োগ করলে এই সংখ্যাটাই হয়, ঠিক না? আচ্ছা তাহলে এখন যদি আমি এইটুকু জিনিস থেকে যদি একটা p কমন নিই, তাহলে আমি পাচ্ছি p -5 আর প্লাস আমি এই জায়গায় 1 কি কমন নেব, +1 কমন নেব। কি কমন নেব, +1 কমন নেব। তাহলে 1 কমন নিলে দেখো 1 দ্বারা p রে ভাগ করলে p হবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, 1 দ্বারা 5 কে ভাগ করলে 5 হবে, ইকুয়াল হচ্ছে 0, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, এই দেখো p -5 কমন আছে, তাহলে p -5 একটা কমন নিলাম, আর বাইরে কি আছে, p +1 আছে, তাহলে বাইরে আছে কত, p +1 আছে, ইকুয়াল হচ্ছে কত বলে 0। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি না এরকম, হয় p -5 ইকুয়াল 0, অথবা আমরা কি লিখতে পারি বলতো, অথবা লিখতে পারি p +1 ইকুয়াল কত 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি p সমান সমান হচ্ছে 5 -5 এই পাশে নিলে প্লাসের 5, সুতরাং আমরা এই পাশে লিখতে পারি p সমান সমান -1, কারণ প্লাসের 1 এই পাশে গেলে -1 হবে। তাহলে বলতো সুতরাং p এর মানটা কত বলতো, p এর মান হচ্ছে 5 অথবা কত বলতো, অথবা -1, এটা হচ্ছে তোমার আনসার। p এর মানেই তো তোমার কাছে চাইছে, ঠিক কি না? p এর মানেই তোমার কাছে চাইছে যে p এর মান কত, এই দেখো p এর মান কত, ঠিক আছে কথা, p এর মানেই তোমার কাছে চাইছে। ওকে, আচ্ছা আচ্ছা এখন আসো আরেকটা অঙ্ক আমরা সমাধান করি। দেখো এই অঙ্কটা সমাধান করব। দেখো কি বলছে, ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হলে প্রমাণ করো যে a³ + c³ + abc = 0। জাস্ট রিভিশন করব, হ্যাঁ? আচ্ছা তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই সমীকরণটা লিখতে হবে, ঠিক না? তাহলে সমাধানটা করে ফেলি, সমাধান। ওকে, তারপর আমরা লিখব প্রদত্ত সমীকরণ। কি লিখব ভাই, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কত, ax² প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল কত, 0, ঠিক না? এটা হচ্ছে তোমার প্রদত্ত সমীকরণ। আচ্ছা যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, কয়টা মূল থাকবে, দুইটা মূল থাকবে। মূল কি প্রশ্নে দেওয়া আছে না, দেওয়া নাই। মূল তো প্রশ্নে দেওয়া নাই, কিন্তু তাহলে মূল যেহেতু প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমার মূল কি করতে হবে, ধরে নিতে হবে। তোমার ইচ্ছা মতো ধরলে হবে না, হবে না। কেন, কারণ মূল ধরার জন্য একটা শর্ত তারা দিছে। কি শর্ত, যে একটি মূল অপরটির উল্টার বর্গ। তার মানে আমি প্রথমে একটি মূল ধরবো, ধরি একটি মূল হচ্ছে আলফা। কি বলছে, একটি মূল অপরটির উল্টার বর্গ। তাহলে একটি মূল যেহেতু আলফা, তাহলে অপর মূলটা হবে, তাহলে দেখো অপর মূলটা হবে তাদের শর্ত অনুযায়ী অপরটির উল্টার বর্গ, মানে কি এই মূলের উল্টা করতে হবে। উল্টা মানে কি, আলফার উল্টা হচ্ছে 1/α, এবং উল্টার কি করতে হবে, বর্গ, মানে কি 1/α²। এই আলফার উল্টা হচ্ছে 1/α, এবং যেহেতু বর্গ বলছে তার মানে কি আলফার উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। এটা হচ্ছে উল্টার বর্গ, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব, মূলদ্বয়ের যোগফল করব, ঠিক না? সুতরাং কি করব, মূলদ্বয়ের যোগফলটা করো। মূলদ্বয়ের যোগফল সমান কি বলতো, মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি, আলফা যোগ হচ্ছে 1/α², এই দুটি মূলের যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি বলতো, -b/ কি বলতো, a। আচ্ছা তাহলে বা আলফা যোগ হচ্ছে 1/α² ইকুয়াল আমরা লিখতে পারি, মাইনাস তো মাইনাসে থাকবে। আচ্ছা এটা তো এটাই হবে। সুতরাং দেখো বি মানে কি, এক্স এর সহগ,
ঠিক না বি মানে কি x এর সহগ কত আছে b আছে তাহলে b এর জায়গায় b থাকবে a মানে কি বলো তো a মানে হচ্ছে x স্কয়ারের সহগ a আছে তাহলে এর জায়গায় a থাকবে জাস্ট এইটাই থাকবে ঠিক আছে এটাকে ইচ্ছা করলে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারো ঠিক আছে ওকে এখন তুমি মূলদ্বয়ের কি করবা গুণফল করবা তুমি লিখবা এবং মূলদ্বয়ের কি করবা গুণফলটা করে ফেলো মূলদ্বয়ের গুণফল মানে কি আলফা ইনটু 1/আলফা স্কয়ার এই যে একটা মূল দুটো মূলের গুণফলের সূত্র কি c/a আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি আলফা দ্বারা এই আলফা স্কয়ার কাটাকাটি করলে কি আলফা দ্বারা আলফা স্কয়ারকে কাটলে একটা আলফা থাকবে মানে কি 1/আলফা থাকবে আর কি উপরে 1 নিচে আলফা থাকবে আর c/a হবে কেন বলো তো কারণ c মানে কি x বর্জিত পদ দেখো তো x বর্জিত পদ কি আছে c এর জায়গায় c আছে দেখো c মানে তো x বর্জিত পদ তাহলে x বর্জিত পদ তো c আছে এই যে c এর জায়গায় c থাকবে আর a মানে কি x স্কয়ারের সহগ তো a আছে এইজন্য a এর জায়গায় a থাকবে ঠিক আছে এটাকে আমি কয় নাম্বার সমীকরণ দিলাম 2 নাম্বার সমীকরণ দিলাম কথা বুঝছো এখন আমার কি করতে হবে বলো এখন আমি আরেকটা কাজ করতে পারি এই জায়গায় এটাকে 2 নাম্বার সমীকরণ দিবা না দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারো কি কাজ করতে পারো বলো তো আর গুণন করে দিতে পারো আর গুণন করে দিবা হ্যাঁ আলফা সি গুণ করলে কেমন হবে আলফা সি হবে আমি কেন আর গুণন করতেছি বলো তো কারণ আমি জাস্ট খালি আলফার মানটা বাইর করতে যাচ্ছি এটা তো 1/আলফার মান 1/আলফার মান কত c/a কিন্তু আমি 1/আলফার মান না আমি জাস্ট আলফার মানটা বাইর করতে যাচ্ছি ঠিক না তাহলে আলফা সি গুণ করলে আলফা সি আর এর সাথে 1 গুণ করলে এই হবে ঠিক না তাহলে এটা হচ্ছে কিন্তু a তাহলে সুতরাং আমার আলফার মানটা কেমন হবে আলফার মান হবে a/c কেন c এই পাশে গেলে ভাগ হবে এই পাশে গুণ আছে অপর পাশে গেলে ভাগ হবে এখন তুমি 2 নাম্বার সমীকরণ দাও এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ এখন তুমি একটা কাজ করতে পারো কি কাজ করবা বলো তো তুমি কাজটা করবা এই আলফার মানটা তুমি এই 1 নং সমীকরণে বসিয়ে দিবা আলফার মানটা তুমি কি করবা এই 1 নং সমীকরণে কি করবা বসিয়ে দিবা তাহলে তুমি কি পাবা জানো এই সমীকরণটা পেয়ে যাবা কথা বুঝছো হ্যাঁ তাহলে আলফার মানটা তুমি 1 নং সমীকরণে বসিয়ে দাও আলফা এর মানটা যদি তুমি 1 নং সমীকরণে বসিয়ে দিবা এই কথাগুলো মনে রাখবা ঠিক আছে 1 নং এ বসাই তাহলে আলফা এর মান কতই বসাবো 1 নং এ বসাবো আগে 1 নং সমীকরণটা তুমি লিখো আলফা যোগ 1/আলফা স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 নং সমীকরণটা হচ্ছে এমন ঠিক না এখন তুমি বসিয়ে দাও আলফার মানটা কত বলো তো a/c তাহলে বসিয়ে দিলাম a/c আলফার জায়গায় প্লাস 1 এই রইলো আলফা স্কয়ার আছে না জাস্ট আলফার মান কত বলো তো আলফার মান হচ্ছে a/c আর উপরে যেটা স্কয়ার আছে তুমি স্কয়ারটা দিয়ে দাও ইকুয়াল হচ্ছে কত বলো তো -b/a ঠিক না এমন তাহলে বা আমি পাচ্ছি a/c আছে থাকুক প্লাস আচ্ছা উপরে আছে কত 1 আর নিচে কি হবে বলো তো নিচে হবে a স্কয়ার বাই হবে c স্কয়ার স্কয়ারটা এর উপর আছে স্কয়ারটা c এর উপর আছে আচ্ছা -b/a এটাকে এই পাশে নিয়ে আসলে কেমন হবে প্লাস b/a হবে ইকুয়াল এই পাশে 0 থাকবে আচ্ছা তাহলে a/c আছে রইলো প্লাস আমি এই জায়গায় একটু ক্যালকুলেশন করলে দেখো 1 টাকে লিখলাম ঠিক আছে 1 কে লিখলাম জাস্ট এই ডিভাইডের চিহ্নটাকে যদি আমি গুণ করি এই ডিভাইডের চিহ্নটাকে যদি আমি গুণ করি তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে মানে কি a স্কয়ার বাই c স্কয়ার এটা উল্টে যাবে মানে কি c স্কয়ার উপরে যাবে a স্কয়ার কোথায় আসবে নিচে আসবে প্লাস কি আছে বলো তো b/a = 0 তাহলে আমি এভাবে আরেকটু সুন্দর করে যদি লিখি a/c প্লাস দেখো 1 এর সাথে c স্কয়ার গুণ করলে আসলে c স্কয়ার হবে নিচে কি আছে বলো তো a স্কয়ার প্লাস হচ্ছে কত b/a = কত 0 এখন আমি জাস্ট খালি লসাগু করব কি করব ভাই লসাগু করব তাহলে দেখো c স্কয়ার এর লসাগু কত হবে a স্কয়ার c হবে কত হবে a স্কয়ার c হবে কত বুঝছো লসাগু করলে a স্কয়ার c হবে তোমরা যদি একটু লক্ষ্য করো কিভাবে হয় দেখো a স্কয়ার a আর c এর লসাগু ঠিক না তুমি a দ্বারা ভাগ করো a দ্বারা a স্কয়ারকে ভাগ করলে একটা a থাকবে আর a দ্বারা a কে ভাগ করলে একটা 1 থাকবে আর a দ্বারা c কে ভাগ যায় না c এইভাবে থাকুক ঠিক না এখন দেখো গুণ করো এদেরকে a আর a গুণ করলে a স্কয়ার হবে a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার হবে আবার a স্কয়ারের সাথে c গুণ করলে a স্কয়ার c হবে লসাগু ঠিক না হ্যাঁ এখন এই c দ্বারা তুমি এই লসাগুটাকে ভাগ করো c দ্বারা যদি তুমি a স্কয়ার c কে ভাগ করো মানে কি a স্কয়ার c কে যদি তুমি c দ্বারা ভাগ করো c কাটা যাবে শুধু কি থাকবে a স্কয়ার থাকবে এই c দ্বারা a স্কয়ার c কে ভাগ করলে a স্কয়ার থাকবে a স্কয়ার কার সাথে গুণ হবে এর সাথে তাহলে কি হবে a কিউব হবে a স্কয়ার আর a গুণ করলে a কিউব হবে প্লাস a স্কয়ার দ্বারা যদি তুমি এই লসাগুকে ভাগ করো a স্কয়ার কাটা c কার সাথে গুণ হবে c স্কয়ারের সাথে তাহলে c আর c স্কয়ার গুণ করলে কেমন হবে c কিউব হবে প্লাস a দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো তাহলে তুমি কি পাবা দেখো তো দেখো a স্কয়ার c কে যদি তুমি a দ্বারা ভাগ করো তাহলে a দ্বারা a স্কয়ার কে ভাগ করলে কিন্তু একটা a থাকবে উপরে a আর c গুণ করলে কত হবে ac হবে তার মানে কি a দ্বারা a স্কয়ার c কে ভাগ করলে কি থাকবে ac থাকবে ac যদি b এর সাথে গুণ করি তাহলে কি হবে বলো তো abc হবে ইকুয়াল কত আছে বলো তো 0 আছে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে কিভাবে এর নিচে মনে কি আছে একটা 1 আছে তাহলে আর গুণন করে দাও ভাই 1 এর সাথে এটা গুণ করো 0 এর সাথে এটা গুণ করো তাহলে তো প্রমাণ হয়ে যাবে 1 এর সাথে এটা গুণ করলে কেমন হবে a কিউব প্লাস c কিউব প্লাস হবে abc ইকুয়াল 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 এটাই তোমার প্রমাণ করতে বলছে দেখো a কিউব প্লাস c কিউব প্লাস abc = 0 আমি প্রমাণ করছি a কিউব প্লাস c কিউব প্লাস
এবিসি ইকুয়াল 0, তাহলে আমি প্রমাণ হয়ে গেছে না, তাহলে আমি লিখব PRO BED প্রুভড, এটাই প্রমাণ করতে বলছে। কথা বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।